This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। শুরু করবো আজকের অনির্বাণের চক্রব্যূহ, কিন্তু সবার আগে চোখ রাখবো আজকের সেরা মুহূর্ত আর সেরা খবরগুলো নিয়ে। সাথে ভারতবাসী রক্ত ঝরলে সেই ভাষাতেই জবাব দেব, মাটিতে মিশিয়ে দেব জঙ্গি ঘাঁটি। নিজের রাজ্য গুজরাট থেকে ফের হুঙ্কার নরেন্দ্র মোদীর। ভারতের আক্রোশ দেখে ভয়ে কাঁপছে পাকিস্তান। গর্জন প্রধানমন্ত্রীর। ভদোদরায় রোড শোয়ে কর্নেল সোফিয়া কুরেশির পরিবারকে অভিবাদন। কালীঘাটে পাকড়াও বাংলাদেশি আজাদের কাছে আয়ুষ্মান ভারতের কার্ড। উদ্ধার ভোটার কার্ড তৈরির আবেদনপত্র। খবর পুলিশ সূত্রে। উত্তর 24 পরগনার নেজার থেকে গ্রেফতার আজাদের আরেক সঙ্গী জাফর। দিল্লি যাওয়ার ছক ছিল আজাদের। পুলিশি জেরায় প্রকাশ্যে তথ্য। নদিয়ার সীমান্তে গ্রেফতার 10 বাংলাদেশি। অন্ধকারে ডুবছে বাংলাদেশ। এবার সরকারি কর্মীদের আন্দোলনের শিকে পরিষেবা, বেতন বৃদ্ধি সহ একগুচ্ছ দাবিতে অনির্দিষ্টকালে ধর্মঘটে দেশের প্রাথমিক শিক্ষকরাও। 8 মাসে 1 পয়সাও লগ্নি নেই বাংলাদেশে। নেই পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ। শিল্পক্ষেত্রে বড় বিপদের আশঙ্কায় বাংলাদেশি শিল্পপতিরা। আর জানিয়ে কথা বলা শুরু করবো আজ অনির্বাণের চক্রব্যূহে। আপনারা জানেন ইতিমধ্যেই যে অনুপ্রবেশ তা এ দেশে, এই রাজ্যের রাজনীতিতে ইতিমধ্যেই একটা বড় জায়গা নিয়ে বসে আছে। বড় জায়গা বিতর্কের, বড় জায়গা চাপানুতরের, দায় ঠেলাঠেলির, রাজনীতির এবং অবশ্যই ভোট ব্যাংকের। কারণ বিজেপি বলে তৃণমূল লোক ঢোকাচ্ছে। তৃণমূল বলতো আগে সিপিএম লোক ঢুকিয়েছে, আর এখন তৃণমূল যা বলছে ঠিক সেটাই যখন শাসন ক্ষমতায় সিপিএম ছিল তখন তারা বলতো। সবটাই আসলে সাম্প্রদায়িক প্রচার, এবং প্রচার করে শুধুমাত্র একটি ভোট ব্যাংক টার্গেট প্রচার করে বা একটি ভোট ব্যাংক কেন্দ্রিক প্রচার করে আসলে সাম্প্রদায়িক সুরসুরি। কিন্তু সত্যি কি ব্যাপারটা এত সহজ সরল? যখন আমার দেশের যাবতীয় নথিপত্র, যাবতীয় আবেদনপত্র, যাবতীয় নাগরিকত্বের প্রমাণ পাওয়া যাচ্ছে, সহজেই পাওয়া যাচ্ছে তাদের কাছে যারা আসলে দেশের নাগরিক নয়, তখন কি এত সহজে গোটাটাকে দেখব? বাংলাদেশ থেকে এসে এদেশে মাত্র 10,000 টাকায়, নগদ 10,000 টাকায় কোন নথিটা না ভারতের জোগাড় হয়ে যাচ্ছে। আর সেই নথিগুলো জোগাড় করবার জন্য যে নথি, সেগুলো বোধহয় আরও কমে জোগাড় হচ্ছে। অথবা স্রেফ মুখ চেনায়, নাকি সেখানে সত্যি ভোটের কোনো দাবি আছে বা সেখানে সত্যি ভোটের কোনো খেলা আছে, আমরা জানি না। তার কারণে যে বললাম রাজনৈতিক চাপানুতর। কিন্তু পরপর কতগুলো ছবি আর কতগুলো বক্তব্য আপনাদের দেখালে আপনি শিউরে উঠতে বাধ্য। একটি নির্দিষ্ট এলাকা দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ। আপনারা জানেন সেই এলাকায় গত কয়েক বছরের মধ্যে, মাত্র 2 বছরের মধ্যে যেভাবে হুড়মুড়িয়ে 6,000 ভোটার বেড়ে গেছে একটি নির্দিষ্ট অঞ্চলে, তাতে চোখ কপালে উঠেছে নির্বাচন কমিশনের। তুল্য কারা নামগুলো, কিসের বিনিময়? তাতেই আসছে হাতে গরম নগদ মাত্র 10,000 টাকার তথ্য। মাত্র 10,000। এত সহজ এদেশের নাগরিকত্ব পাওয়া, এত সহজ এদেশের মাটিতে মাথা ঠেকানোর সুযোগ পাওয়া। আসবো আজকের কথা। তার আগে যে বক্তব্যগুলো আর যে ছবিগুলোর কথা বলছিলাম সেগুলো আপনাদের জন্য এক ঝলকে। টাকাটা পার্টি লেগে দিয়েছি। কোন পার্টি? এই তো তৃণমূল লেগে দিয়েছি। তারা করেছে টাকা পয়সা দিয়ে করেছে, আমরা টাকা পয়সা দিয়ে করতে পারিনি, তাই তো হয়নি। যে টাকা দিয়েছে না, কি দিয়ে হচ্ছে এগুলো? এখানে পয়সা ফেকো, তামাশা দেখো, আর কি। পয়সা দিলে সবই পাওয়া যাবে, বাঘের দুধ নেবেন তাও পাওয়া যাবে। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি পরিবারকে উদ্বুদ্ধ করে, এবং এর সঙ্গে সরকারি আধিকারিকরা সম্পূর্ণ জড়িয়ে আছে।
এসডিও কাকদ্বীপ মধুসূদন মণ্ডল এবং দক্ষিণ চব্বিশ পরগনার ডিএম সুমিত গুপ্তা ইনভলভ। এই কেস সিবিআইকে ট্রান্সফার করা হোক। একটা ওপিনিয়ন পোল করার জন্য কাজ করছিলাম। তাহলে পুলিশ কেন অ্যারেস্ট করলো আপনাকে? আমরা এখন বলতে পারছি না। অথরাইজড লোক ছাড়া কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না, এরকম অনেককে ধরা হয়েছে। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন একে একে তাদের সঙ্গে আমি আপনাদের পরিচয় করিয়ে দিই দ্রুত, তারপর আসবো আজকের বিতর্কের কথা। আমার সঙ্গে উপস্থিত রয়েছেন বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পান্ডা, আমার সঙ্গে উপস্থিত রয়েছেন সিপিআইএম নেতা চন্দন চট্টোপাধ্যায়, আমার সঙ্গে রয়েছেন বর্ষিয়ান সাংবাদিক দীপ্তেন্দ্র রায়চৌধুরী, আমার সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেস মুখপাত্র এবং প্রদীপ্ত মুখোপাধ্যায় তৃণমূল কংগ্রেস মুখপাত্র। আমি আপনাদের প্রত্যেকের কাছে আসবো, কিন্তু তার আগে আমি শুধুমাত্র, যেহেতু এই চাপানুতরটা শুধুমাত্র তৃণমূল এবং বিজেপি কেন্দ্রিক, তাই আমি খুব সংক্ষেপে 30 সেকেন্ডের মধ্যে প্রথমে প্রদীপ্ত এবং তারপরে শঙ্কুদেব, আমি আপনাদের দুজনের কাছ থেকে প্রতিক্রিয়া যাবে। প্রথমে প্রদীপ্ত, মাত্র 10,000 টাকায় এত সহজ নাগরিকত্ব পাওয়া? প্রদীপ্ত সংক্ষিপ্ত প্রতিক্রিয়া। মানে এতটাই সহজ টাকার বিনিময়ে নাগরিকত্ব পেয়ে যাচ্ছে, এবং একই সঙ্গে টাকার বিনিময়ে কি কিসে জানি না পেয়ে যাচ্ছে বিশেষ মেডিকেল পলিসি আয়ুষ্মান ভারত, যেটা নাকি পশ্চিমবঙ্গ সরকার ব্যান করে রেখেছিল, আয়ুষ্মান ভারত নাকি দেবে না। আমার তথ্যে কাউকে বিশ্বাস করতে হবে না। আপনি পিআইবির তথ্য নিন, নিত্যানন্দ রায়ের তথ্য নিন। নিত্যানন্দ রায়কে আপনারা সবাই জানেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। পিআইবিকে প্রেস ইনফরমেশন ব্যুরো, যেটা ভারতবর্ষের সরকার চালায়। এই দুটো তথ্য নিন, 19 থেকে 21, 21 থেকে 24 তথ্যে চলে যান। ধরুন 19 থেকে 21 1169 জন মতন ইনফিল্ট্রেশন হয়েছে, তার মধ্যে 10,067 জন মতন ইনফিল্ট্রেশন হয়েছে ইস্টার্ন সাইড অফ দ্য বর্ডার, ত্রিপুরা, আসাম, আলাদা করে তথ্য দেওয়া আছে। ছেড়ে দিন 21 থেকে 24 পিআইবির তথ্য দেওয়া রয়েছে 968 জন ইনফিল্ট্রেশন হয়েছে। আমি শেষ করে দিই, ক্লোজ করছি। আসাম থেকে হয়েছে 968 জন, আসাম থেকে হয়েছে। আমার বক্তব্য হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক পরিমণ্ডল, যেখানে বিজেপি যে ধরনের হিন্দু হিন্দু খেলছে, আর ওদিকে জ্যোতি হয়ে যাচ্ছে, জ্যোতির্ময় হয়ে যাচ্ছে, যারা ভারতের সব থেকে বড় যে মন্দির আমরা করেছি আমাদের, আমি বলেছিলাম সংক্ষিপ্ত, পরে বলার সুযোগ পাবেন, একদম সংক্ষিপ্ত করছি। আমাদের এরা বলছেন তৃণমূলের পার্টিকে টাকা দিয়েছি, তৃণমূল পার্টিকে টাকা দিয়েছি, ওরা বলতেই পারে, কিন্তু তৃণমূলের সরকারের সময়তেই পুলিশ ধরছে অনুপ্রবেশকারীদের, সীমান্ত ব্যর্থ। শঙ্কুদেব সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, সংক্ষিপ্ত, শুধুমাত্র এটা নিয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া। 60% ভোটে এদের এখন আর হচ্ছে না। যখন হিন্দু ভোট কনসোলিডেটেড হচ্ছে, তখন এরা সেই পার্সেন্টেজ বাড়ানোর জন্য এলাকা ভিত্তিক জায়গায় বাইরের থেকে অনুপ্রবেশকারীদের নিয়ে এসে ভোট ব্যাংক বাড়াচ্ছেন এবং তৃণমূলের ছোট আপনারা তাদের নাগরিকত্ব দিয়ে দিচ্ছেন। আপনারা তাদের নাগরিকত্ব দিয়ে দিচ্ছেন। দেখুন, আপনাকে বুঝতে হবে যে লোকাল যে মনিটরিং সিস্টেম, এটা রাজ্য সরকারের হাতেই। পুলিশ মনিটর করে, সার্টিফাই করে, লোকাল পাবলিক রিপ্রেজেন্টেটিভ যারা থাকেন তারা সার্টিফাই করেন। সেই কারণেই এনারা এখানে। শঙ্কুদেব, একটু থামাচ্ছি, আপনি বলুন তো এই মনিটরিং সিস্টেমটা কার হাতে? এই মুহূর্তে আপনাদের জন্য যে খবরটা নিয়ে আসছে, এটা ব্রেকিং খবর, এই মুহূর্তের ব্রেকিং খবর, এবং ওই কাকদ্বীপ থেকেই আরো চাঞ্চল্যকর তথ্য। কি তথ্য? ভারত সরকারের কর্মী, খোদ বাংলাদেশি, একেবারে ভারত সরকারের কর্মী, কোনো পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারের কর্মচারী নন, ভারত সরকারের কর্মচারী, তিনিই বাংলাদেশি। চাঞ্চল্যকর এই অভিযোগ উঠেছে দক্ষিণ 24 পরগনার নামখানায়। আপনাদের কাকদ্বীপের কথা বলেছি কিছুক্ষণ আগে, 6,000 নাম উঠে যাওয়া মাত্র 2 বছরের মধ্যে, 6,000 নতুন লোকের অন্তর্ভুক্তি, প্রত্যেকে বাংলাদেশি, প্রত্যেকে বলছেন 10,000 টাকা দিয়ে এই নাগরিকত্ব কিনেছেন নগদে। এবার নামখানাতে অভিযোগ উঠছে, দক্ষিণ 24 পরগনার নামখানায় ভারত সরকারের কর্মী, তিনি নিজেই বাংলাদেশি। কোথায় না পোস্ট অফিসে, পোস্টাল ডিপার্টমেন্টে। আমি কথা বলবো আমাদের প্রতিনিধি শুভেন্দু, সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, বাকিটা শুভেন্দুর মুখ থেকে আপনারা শুনুন। শুভেন্দু, দেখো একেবারেই কিন্তু কেঁচো খুঁড়তে গিয়ে একেবারে কেঙুটে বেরিয়ে এসছে। সৈকত দাস, 32 বছর বয়স, এই ছেলেটির বাবা কিন্তু এখানকার ভোটার নয়, বাংলাদেশি ভোটার। সেখানকার প্রতিবেশীরা জানাচ্ছেন সেখানে শিক্ষকতা করেন এবং পেনশনও পান। মাঝে মধ্যেই কাকদ্বীপে আসেন তার বাড়িতে এবং চলে যান বাংলাদেশে। এই সৈকত দাস ছেলেটি নামখানা পোস্ট অফিসের কর্মচারী এবং সে এই পরিবারের প্রথম ভোটার লিস্টে নাম উঠেছিল এই সৈকত দাসের। কিভাবে হয়? তার বাবার ভোটার লিস্টে নাম নেই, কি করে ছেলের সৈকত দাসের ভোটার লিস্টে নাম উঠে গেল? তারপরে উঠছে তার মায়ের নাম।
এবং তার মায়ের নাম কি করে উঠছে, অথচ তার বাবার নাম দেখাতে হচ্ছে সহদেব দাস, কিন্তু সহদেব দাস আসলে আদতে বাংলাদেশের বাসিন্দা। এইভাবেই প্রতি বছর প্রতিনিয়ত সুন্দরবনের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলপথ দিয়ে বাংলাদেশিরা ঢুকে পড়ছে কাকদ্বীপ এবং নামখানা এলাকায়। কলোনি গ্রামের পর গ্রাম বাড়ছে এবং একেবারেই কিন্তু এই যে অভিযোগটা উঠছে সৈকত দাসের, এটা কিন্তু হিমশৈলের একেবারে চূড়া মাত্র। নিশ্চিতভাবে হিমশৈলের চূড়া শুভেন্দু, না হলে অনুপ্রবেশে বাধা পেয়ে বিএসএফ এর উপর লোকে হামলা করে কি করে। পরবর্তী ব্রেকিং, এর পরের ব্রেকিং খবর এবার আসছে একেবারে উত্তর প্রান্ত থেকে। রাজ্যের দক্ষিণ প্রান্তের ছবি দেখালাম আপনাদের, দক্ষিণতম প্রান্তের ছবি দেখালাম নামখানা কাকদ্বীপ, এবার কোচবিহারের মেখলিগঞ্জ, একেবারে উত্তরতম প্রান্তে চলে আসুন। অনুপ্রবেশে বাধা পেয়ে এবার বিএসএফ এর উপরে হামলা। কোচবিহারের মেখলিগঞ্জের ডাঙ্গারহাটে তীব্র উত্তেজনা, অনুপ্রবেশে বাধা দিতে বিএসএফ এর উপর চড়াও বাংলাদেশিরা। দেখুন সেই ছবি। ভিডিও না করলে হয়। এই ছবি আপনারা কয়েক মাস আগে ত্রিপুরায় দেখেছেন, ঠিক এই ছবি এবারে সেই ছবি দেখতে পাচ্ছেন কোচবিহারের মেখলিগঞ্জে। অনুপ্রবেশে বাধা দিতে একেবারে সশস্ত্র অবস্থায় বিএসএফ জওয়ানদের উপর চড়াও এই বাংলাদেশি সশস্ত্র দুষ্কৃতীরা। কাজ কি, দাবি কি, একটাই, ভারতের ভিতরে ঢুকে আসবে। অর্থাৎ কেউ নগদ মূল্যে ঢুকছে, কেউ হাতে অস্ত্র নিয়ে ঢোকার চেষ্টা করছে। ঠিক এই অবস্থায় আমরা যখন দাঁড়িয়ে আছি, তখন কি আমরা শুধুমাত্র রাজনৈতিক বাদ বিতণ্ডাতেই দিন অতিবাহিত করব? আমার আজকের বিতর্কের কথায় আসবো, আজকের বিতর্কের ইস্যুতে আসবো। আমার আজকের বিতর্কের প্রশ্ন, দেদার চুরি নাগরিকত্ব, ভোট চুরির তরজায় আটকে নেতারা। দেদার চুরি নাগরিকত্ব আর ভোট চুরির তরজায় আটকে নেতারা। আমার সঙ্গে উপস্থিত অতিথিদের আপনাদের সঙ্গে আগেই পরিচয় করেছি। আমি একে একে প্রত্যেকের কাছ থেকে যেমন নিয়ম মেনে আমি প্রত্যেক দিন 1 মিনিট করে বলার সুযোগ দিই, পক্ষে বিপক্ষে আমি বলার সুযোগ দেবো। আমি শুরু করব চন্দন চট্টোপাধ্যায় আপনার কাছ থেকে, সিপিআইএম এর প্রতিনিধি, সিপিআইএম নেতা। চন্দনবাবু, আপনার 1 মিনিট শুরু হচ্ছে এখন। আপনাকে খুব প্রাজ্ঞ বলেই মনে করতাম, এখন দেখছি সত্যি আপনি প্রাজ্ঞ। কারণ হলে যে ইস্যুতে আলোচনা শুরু হয়েছিল শুধুমাত্র টিএমসি এবং বিজেপিকে বলতে দিয়েছেন প্রথমটা, এটা থেকে আপনার প্রাজ্ঞতা প্রমাণ হয়েছিল। কিভাবে জানেন? যে সত্যি তো বিজেপির কাছে হিন্দু আর মুসলমান ছাড়া আর অন্য কিছু এজেন্ডা নেই। ভারত পৃথিবীর যা কিছু হবে এই দুটো ফরম্যাটে ফেলে দেওয়া হবে। কিন্তু এটাও তো ঠিক, টিএমসির কাছে আপনি যদি টাকা জমা না দেন তাহলে মৃত ভোটার লিস্ট থেকে নামও বাদ দিতে পারবেন না। কারণ বহু নির্বাচনে, বিধাননগর থেকে শুরু করে গ্রামের পঞ্চায়েত নির্বাচনে মৃত মানুষের সবার ফ্যামিলির সাথে দেখা হয়েছিল এই নির্বাচনে। ফলে সেদিক থেকে আপনি সঠিক করেছেন অনির্বাণ, এই দুটো পার্টিকেই জিজ্ঞাসা করেছেন। এবার আসছি এটা ধরুন, এটা তো নতুন কিছু নয়। বাংলাদেশ থেকে বেশ কিছু মানুষ অনুপ্রবেশ বলতে পারেন, শরণার্থী হয়ে বলতে পারেন, বহুদিন থেকেই এই পশ্চিমবাংলায় আসছেন, থাকছেন, থেকেওছেন। বামফ্রন্ট সরকারের আমলে আমরা এই যারা উদ্বাস্তু হয়ে এসেছিলেন তাদেরকে বুক দিয়ে আটকেছি, রক্ষা করেছি, কলোনি তৈরি করেছি। এই শঙ্কুদেব পণ্ডারা সেদিনকে তাদেরকে বাঙাল বলে দূর করে দিয়েছিল, আমরা বুক দিয়ে আটকে রেখেছি। কিন্তু আজকের যুগটা যে জায়গায় যাচ্ছে, যে সিএএ, এনআরসি, বারবার এই জুজু দেখিয়ে, এগুলোকে দেখিয়ে নির্বাচনের সময় আছে, তারপর আবার লেপকাথা মুড়ি দিয়ে শীতে ঘুমিয়ে পড়ে হিন্দু আর মুসলমান করতে। আর ঠিক সেখানেই আমার প্রশ্ন, লেপকাথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ার বিষয় কি এটা? অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে কংগ্রেসের তরফ থেকে, কংগ্রেস মুখপাত্র। অভিষেক, আপনার সময় শুরু হচ্ছে। 1 মিনিট। দেখো, 5 তলা মল পুরোটাই চুরি, এবং টিএমসির একটা খুব কনসিস্টেন্সি আছে, ওরা চুরির প্রশ্নে কখনো হিন্দু মুসলিম করে না। তুমি একটু আগে ভোটারের কথা বলছিলে, আমি জনপ্রতিনিধির কথা বলছি। লাভলি খাতুনকে মনে আছে তো? রশিদাবাদ, মালদার সেই পঞ্চায়েত প্রধান, যিনি বাংলাদেশি নাগরিক হওয়ার পরও পঞ্চায়েত প্রধান হতে পেরেছিলেন, তারপর কোর্টের রায় তার পঞ্চায়েত পোস্ট এবং নাগরিকত্ব দুটোই যায়। এটা ব্যতিক্রম নাকি? অনিত থাপা, আবার বলছি, জিটিএ চেয়ারম্যান অনিত থাপা, তার নাগরিকত্ব, এবং তিনি মুসলিম নন। তার ক্ষেত্রে কি অভিযোগ হয়েছিল? তিনি নেপালি নাগরিক। কবে? 22শে জানুয়ারি 2021। ওই যে বললাম হিন্দু মুসলিম কোনো প্রভেদ করে না। কে দিয়েছে? মঙ্গল গ্রহ থেকে আসেনি। এবার এক্ষেত্রে শঙ্কুদেব অবশ্যই চিৎকার করবে, শঙ্কুদেবরাও ব্যতিক্রম নয়। আমি তোমায় বিহারের একটা ইনস্ট্যান্স দিই এবং সুপ্রিম কোর্টের রায় দিই। নেপালের বিহারি মুখিয়া বিলাত রায়, 2024 সালের ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টের অবজারভেশন। নির্বাচন কমিশন কি ফুটো জগন্নাথ? আমি বলিনি।
তিনি মুখিয়া নির্বাচিত হয়ে যাচ্ছেন এবং আমরা কেউ ভুলে যাইনি 4 বারের এমএলএ বিআরএস এর 4 বারের এমএলএ বিআরএস এর চেন্না মানেনি রমেশ ছিলেন জার্মানি নাগরিক। আমার প্রশ্নটা খুব সিম্পল, তৃণমূল কংগ্রেস, জাস্ট একটা লাইন দিয়ে শেষ করব, তৃণমূল কংগ্রেস 10,000 টাকা 1 লাখ টাকার বিনিময়ে নিজের মায়ের শাড়িও বেঁচে দিতে পারে, এই ব্যাপারে কোনো সমস্যা মানে কোনো সন্দেহ নেই। বিজেপি যেখানে যেখানে আছে নাগরিকত্ব আমি তুমি দিচ্ছি না, জার্মান হোক নেপাল হোক, এই জায়গাগুলো নাগরিকত্ব পাচ্ছে কি করে? নাগরিকত্ব কি গোলামকুচি? নাগরিকত্ব পাচ্ছে কি করে? শঙ্কুদেব পান্ডা 1 মিনিট। দেখুন, ভারতবর্ষের আইন মেনে যদি কেউ নাগরিকত্ব পান সেটা নিয়ে তো কোনো বিতর্কের জায়গা নেই, তাতে আইনি যা প্রসেস আছে তাই হবে। কিন্তু অনুপ্রবেশকারীদের সরাসরি নিজেদের ভোটের ইন্টারেস্টের দিকে তাকিয়ে পশ্চিমবাংলায় যে যথেচ্ছ নাগরিকত্ব দেওয়া হচ্ছে তার সবথেকে বড় উদাহরণ তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রথম বলেছিলেন যে সিপিএমের সময় যে বৈপ্লবিক কথাবার্তা চন্দন দাস শোনালেন, ওরা যে অনুপ্রবেশের গোড়াপত্তন করেছিলেন তার ব্যাপারে তো প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। সংসদে আমরা দেখেছিলাম কাগজ ছুড়ে মেরেছিলেন। তারপরে তিনি ভালো ছাত্রী সিপিএমের, তিনি বুঝেছেন যে এই অনুপ্রবেশকে আরও বাড়াতে হবে এবং বাড়িয়ে এখন আস্তে আস্তে পশ্চিমবাংলাটাকে পশ্চিম বাংলাদেশ বানানোর পরিকল্পনা করেছেন। আপনি আমায় বলুন যে একজনও, যতজন নেতা ওদের এই বিশাল অনুপ্রবেশকারীদেরকে রেগুলারাইজ করার কাণ্ডে যুক্ত আছেন তাদের কারুর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নিয়েছে? এমনও ওদের জেলা প্রেসিডেন্ট দেখা গেছে যে এখানেও ওদের দায়িত্বে আছেন, আবার বাংলাদেশেও তারা হচ্ছেন গিয়ে ওখানে ভোটার লিস্টে তাদের নাম রয়েছে। আমি শুধু একটাই কথা বলতে চাই অনির্বাণ বাবু, আপনাকে মনে রাখতে হবে, এই যে একটু আগে পোস্ট অফিসের একজন কর্মীর কথা দেখাচ্ছিলেন, আমি এক লাইনে শেষ করবো, যে পোস্ট অফিসের কর্মীর কথা দেখাচ্ছিলেন, আপনাকে মনে রাখতে হবে যে এই বেসিক ইনভেস্টিগেশনটা রাজ্য প্রশাসনের উপর নির্ভর করতে হয়। যে শুধুমাত্র আজাদ রাই আসে না, শুধুমাত্র জাকির রাই আসে না, সৈকত দাসও আসে। না না, সে কিন্তু সৈকত দাস, সে দেখুন এই সৈকত আসবে আসলে সৈকত কি না এটা নিয়ে তদন্তের অবকাশ আছে। এরা এরা সৈকত, এরা একদম সৈকত, এরা সব সৈকত, একদম ঠিক, এরা সব সৈকত ফোকো, এরা এসে নামটা হিন্দু নাম না। আচ্ছা, এরা পশ্চিম বাংলায় হিন্দু নাম না যাতে সেফ থাকতে পারে। প্রদীপ্তর 1 মিনিট এখন প্রাপ্য আছে। প্রদীপ্ত আগে বলুন, আমি আসবো ওপেন ডিবেট আসবো। প্রদীপ্ত আপনার থ্যাংক ইউ, তোমাকে প্রাজ্ঞ বলেছে তার জন্য তোমাকেই থ্যাংক ইউ দিচ্ছি আর একবার। চন্দনদা, তুমি যথারীতি সিরিয়ালটা ঠিকই মেনে রেখেছো, শূন্যকে পরের স্থান দিয়েছো, স্বাভাবিক সেটা। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই হিন্দু মুসলিম করে করে এই যে দাসবাবুরা যারা এসছেন তাদের দায় ঠেলে দেওয়া হচ্ছে যাচাইয়ের জায়গায় রাজ্য সরকারকে। আবার আয়ুষ্মান ভারত নাকি এতদিন রাজ্য সরকার বন্ধ রেখেছিল, সেই রাজ্য সরকার বন্ধ রাখলে আয়ুষ্মান ভারত কি করে পেয়ে গেল ওরা আজাদরা, সেটা আমার জানা নেই। আমার বক্তব্য অন্যখানে। আমার বক্তব্য দেখো এই সমস্যা, আমার বক্তব্য খুব পরিষ্কার। 3 মিনিটটা আমার বক্তব্য শুনলাম, না প্লিজ ওনাকে বলতে দিন, ওনার সময় প্লিজ, এটা ওনার সময়। আসলে শঙ্কুদেব এটা ঠিক না, 1 মিনিট ওনার সময় প্রাপ্য। শঙ্কুদেব পান্ডাদের সমস্যা হচ্ছে এরা ইস্যুর বাইরে বেরিয়ে যায়। আমার খুব পরিষ্কার বক্তব্য, সিএ এর কনটেক্সট ছেড়ে দাও। রাজিয়া বেগমের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনেছে, মানে কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় 2008 সাল রাজিয়া বেগমকে পরিষ্কার ভাবে বলে দিল যে এ বাংলাদেশি, এর যতই ভারতের কার্ডগুলো থাকুক। কোথা থেকে এসেছিল? গুজরাট থেকে। এই তথ্যগুলো এরা পাবে না। ফেলানির কথা মনে আছে? ফেলানি যে ঝুলছিল ওই বর্ডার ফেন্স থেকে, তাকে গুলি করে মারা হয়েছিল। বিজেপি তখন বলছে এটা কিলিং ফিল্ড হয়ে গেছে, সাউথ এশিয়ান কিলিং ফিল্ড। সেই তথ্যগুলো এরা মনে রাখতে পারে না। আসলে এরা এখনো রিফিউজি কনভেনশন সাইন করেনি, তারপরে রিফিউজি কনভেনশন সাইন না করেও এরা সিএ এর মাধ্যমে রিফিউজি আর ইনফিলট্রেশনের ডিভিশন করার চেষ্টা করছে। এবার কিন্তু সময় শেষ প্রদীপ্ত, এবার সত্যিই সময় শেষ। বেশ, আমি এবার খোলাখুলি বিতর্কে আসবো, কিন্তু তার আগে আমি সরাসরি দীপ্তেন্দ্র বাবু, আমি আপনার কাছে আসবো। আপনার কি মনে হলো দীপ্তেন্দ্র বাবু, আজকের দিনেও দাঁড়িয়ে যা যা দেখালাম, যা যা দিয়ে শুরু করেছিলাম, এর মাঝখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সতর্কবার্তা ছিল, জঙ্গি ঢুকে পড়তে পারে, না জেনে শুনে কাউকে তথ্য দেবেন না। আজ বাঁকুড়া থেকে 5 জন গ্রেফতার হলেন। এরা দাবি করছেন এরা কোনো সমীক্ষা করছেন, কোনো জনমত সমীক্ষা করছেন, যদিও যে সংস্থার নাম করছেন হরিয়ানাতে তেমন নামে কোনো সংস্থা নেই। এখন এটা রহস্য, এরা কারা কি করতে এসেছিলেন। কিন্তু দীপ্তেন্দ্রবাবু, আপনি 4 জনের কথা শুনেছেন, 4টি রাজনৈতিক দলের প্রতিনিধি। আপনার মনে হচ্ছে আমি যে আশঙ্কার জায়গাটা থেকে শুরু করেছিলাম, 10,000 টাকায় দেশের নাগরিকত্ব বিক্রি, সেই আশঙ্কাটাকে কেউ অ্যাড্রেস করতে চাইছেন? কখনোই না, কারণ এই সমস্যাটা গত 40-45 বছর ধরে চলে আসছে। যারা এখানে বিতর্ক করছেন তারা কতটা অবগত আছেন আমি জানি না, কিন্তু লোকসভায় ইন্দ্রজিৎ গুপ্ত, যিনি সিপিআই এর জেনারেল সেক্রেটারি ছিলেন এবং পরে মন্ত্রিসভায় যোগ দেন দেবেগৌড়া এবং ইন্দ্র কুমার গুজরালের, সেইখানে তিনি লোকসভায় দাঁড়িয়ে বলেছিলেন
97 সালে সম্ভবত ভারতে 1 কোটি অনুপ্রবেশকারী আছে। পরে 2004 সালে কংগ্রেসের শ্রীপ্রকাশ জয়সওয়াল, ইন্দ্রজিৎবাবু স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন, আর কংগ্রেসের জয়সওয়াল বলেছিলেন, তিনি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি বলেছিলেন সংখ্যাটা 1.5 কোটি। তাহলে তারপরে বিজেপির তো রিজিজিও বলেছেন যে কত যেন বলেছেন 2.5 না 3 কোটি আছেন। তাহলে কত আছে তার কোনো ধারণা আমাদের নেই, এবং সংখ্যাটা বিপুল এবং বিপজ্জনক। এবং এরা কিভাবে ঢুকেছে? এরা ঢুকেছে বাংলাদেশের সীমান্তগুলো দিয়ে, যে রাজ্যগুলো বিভিন্ন সময় বিভিন্ন দল এবং বিশেষভাবে কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল শাসন করেছে বিভিন্ন সময়। কিন্তু এই অনুপ্রবেশকারীদের ধরার দায়িত্ব কি কেন্দ্রীয় সরকারের নেই? কেন্দ্রীয় সরকার আজ পর্যন্ত কতজন অনুপ্রবেশকারীকে ধরেছেন? 3 কোটি মানুষ যদি ঢুকে থাকেন, তার বলে 3 লক্ষকেও কি ধরেছেন আজ পর্যন্ত? কেন ধরেন না? তার কারণ এরা অত্যন্ত কম পয়সায়, যা যেসব কাজ হয়তো বাঙালি মুসলিমরা দেশের বিভিন্ন জায়গায় করতেন, মানে আমাদের মুসলিমরা সেই জায়গায়, হ্যাঁ মানে ভারতীয় বাঙালি মুসলিমরা সেই জায়গায় গিয়ে এরা সেই কাজগুলো তার অর্ধেক টাকায়, তার 70% টাকায়, এবং এর বিরাট সংখ্যক এরকম লোক রয়েছে কর্ণাটকে। কর্ণাটক কিন্তু ধরেনি, এত বছর কিছুই করেনি। অর্থাৎ এটা শুধুমাত্র রাজনীতির ইস্যু করে রাখা হয়েছে, দেশের স্বার্থের কথা কেউ কখনো ভাবেনি, কোনো দল ভাবেনি। বাবু ঠিকই বলেছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে দীপ্তেন্দ্রবাবুকে এটা ধরিয়ে দিই, ইন্দ্রজিৎ বাবু থেকে শুরু করে আদবানিজি হয়ে রিজ্জু যা তথ্য দিয়েছে সেটা কিন্তু প্রসিডিংসে লেখা নেই। পার্লামেন্টারি প্রসিডিংসে লেখা আছে না, তারপরে ওয়্যাক্স বলে তুলে দেওয়া হয়েছে। আমার বক্তব্যটা ভালো করে শুনবেন, আপনি পার্লামেন্টারি প্রসিডিংস দেখুন 16 সাল অবধি যে তথ্য আমি জানি সেটাকে ওয়্যাক্স বলে, আমি বলছি শুনুন, সেটাকে ওয়্যাক্স বলে কথা বলুন, ওয়্যাক্স আমি আজে বাজে মিথ্যা কথা বলবো। দেখুন আমার আপনি জানেন না বলে বলছি, আমার ওটা কাজ, আমার মাইগ্রেশন গবেষণার কাজ, ওটা ওয়্যাক্স বলে তিনটে তথ্য তুলে দেওয়া হয়েছে। তৃণমূলের গবেষণা ওয়্যাক্স বলে পরে তুলে দেওয়া হয়েছে। চট্টোপাধ্যায় এখন জেলে, বাবু গবেষণা ছেড়ে দিন। তৃণমূলের গবেষণা করেছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেওয়া হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী ওখানে দাঁড়িয়ে বলছে মিথ্যা কথা। তখন সেটাকে এরা কোথায় নিয়ে বলছে, আমার গবেষণার বিষয় ওটা, আমি 16 সাল থেকে গবেষণা করছি, আপনি দেখে নেবেন, ওগুলোকে ওয়্যাক্স বলে পরবর্তীকালে তুলে দেওয়া হয়েছে। ইন্দ্রজিৎ বাবুর পরে জ্যোতি বসু এখান থেকে যে চিঠিগুলো ডিআইজি থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে লিখেছিলেন, সেগুলোও আপনি পড়ে করেছেন বলেন এখানে 8 জনকে গ্রেফতার করা গেছে, 5 জনকে গ্রেফতার করা গেছে। তোমরা রেলওয়ে পুলিশ যে 9 জনকে গ্রেফতার করেছে 24 সালের মধ্যে, সেই সংখ্যাটা আসাম থেকে হয়েছে। ছোট প্রশ্ন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তোলা প্রশ্নটাও কি ওয়্যাক্স ছিল? আমি আবার কথা বললাম, সেটা তো পার্লামেন্টারি প্রসিডিংসে আলোচনাই হয়নি, আলোচনাই করতে দেওয়া হয়নি। আর ওরা যে 900 কতজনকে ধরেছে, জিজ্ঞেস করছি সত্যি না মিথ্যে, কি ধরে? ওটা তো আলোচনা করতে দেওয়া হয়নি। আর 900 কতজনকে যে গ্রেফতার করেছে এই 2024 সালে পিআইবি, সেই পিআইবি রিপোর্ট সেটা দেখা যাচ্ছে আসাম থেকে ধরা পড়েছে। গলাবাজি করে তো লাভ নেই, তথ্য নেই, পড়াশোনা নেই, শুধু গলাবাজি করা, এর বাইরে তো। একদিকে মুখ্যমন্ত্রী রাজ্যে তিনি নিজে বলছেন চক্রান্ত চলছে, অন্য রাজ্য থেকে ঢুকছে, এমনকি বিদেশ থেকেও ঢুকতে পারে, জঙ্গিও ঢুকতে পারে, না জেনে কাউকে নিজের হোয়ারাবোর্ডস দেবেন না, নিজের তথ্য দেবেন না, নিজের ভোটার কার্ড, আই কার্ড, প্যান কার্ড দেবেন না। অন্যদিকে দেখছি কালীঘাটে, রাজ্যের রাজধানী খাস কলকাতা শহরে কালীঘাটে পুলিশের সঙ্গে ভাগ্যিস ধাক্কা লেগে গিয়েছিল। তাই জানা গেল একটা লোক বিদেশ থেকে ঢুকে জাল নথিপত্র দিয়ে, নথিপত্রগুলো জাল, কিন্তু পেয়েছে কি অরিজিনাল আধার কার্ড, পেয়েছে কি অরিজিনাল প্যান কার্ড, আর কি পেয়েছে আয়ুষ্মান ভারতের কার্ড। প্রত্যেকটা কেন্দ্রীয় সরকার ইস্যু করে, কেন্দ্রীয় সরকারের কোনো ভূমিকা নেই, তারা পারেন না আটকাতে। আপনাদেরকে প্রথমে দুটো বক্তব্য শোনাবো। একটা জঙ্গি সাদরাডির ভারতে এসে ভোট দিয়ে যাওয়ার বক্তব্য, সেটা বলেছেন শুভেন্দু অধিকারী। দুটো জায়গাতে ভোটার লিস্টে নাম ছিল সাদরাডি, আর এই ভোটার লিস্ট যারা তৈরি করেন তারা রাজ্যের সরকারের, অর্থাৎ রাজ্য সরকারি কর্মী। এটা শুভেন্দু অধিকারীর বক্তব্য। হুবহু তার বক্তব্যের প্রতিধ্বনি শোনা গিয়েছে অনেকদিন পর, বেশ কয়েক মাসের ব্যবধানে মন্টুরাম পাখিরা এ রাজ্যের তৃণমূল বিধায়কের মুখে। কিভাবে? সময়টা আলাদা, জায়গাটা আলাদা, সাদরাডি মুর্শিদাবাদ, এটা কাকদ্বীপ, ওটা দক্ষিণ 24 পরগনা, কিন্তু সব কিছু মিলিয়েও শেষমেশ দুজনে কিন্তু এক জায়গায় সহমত, খুব ভয়ঙ্করভাবে, অদ্ভুতভাবে সহমত। শুভেন্দু অধিকারী যা বলছেন, মন্টুরাম পাখিরা কার্যত তাই বলছেন, শুনুন। সাদ শেখ তিনি কোথাকার ভোটার? তিনি প্রমাণিত আনসারুল বাংলার জঙ্গি, পার্মানেন্ট রেসিডেন্ট অফ বাংলাদেশ। তিনি 23-এর পঞ্চায়েত এবং 24-এর লোকসভায় হরিহরপাড়া মুর্শিদাবাদে ভোট দিলেন কি করে?
যে বিএলও ওনার নাম রেকমেন্ড করে তুলেছে কাগজ বের করতে হবে। ট্যাগিং অফিসার বিডিও অফিসে হরিহর পাড়ায় ওনার হিয়ারিং নিয়ে নাম ইনক্লুড করে দিয়েছেন ডিএমএস সই করিয়ে। এই চেনটাকে সামনে আনতে হবে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দুষ্টু চক্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি পরিবারকে উদ্বুদ্ধ করে এবং এর সঙ্গে সরকারি আধিকারিকরা সম্পূর্ণ জড়িয়ে আছে, তাদেরকে ব্যবস্থা নিই। তাদের অন্যান্য অফিসার আধিকারিকদের কাজ খুঁজে বার করে তারা তাদের কাজটা করবে, এটা আমাদের কাজ নয়। প্রদীপ্ত, আমি আপনার কাছে আসবো। মুর্শিদাবাদেও সরকারি আধিকারিক, কাকদ্বীপেও সরকারি আধিকারিক। বিরোধী দলনেতার সঙ্গে মন্টুরাম পাখির আপনার দলের বিধায়কের বক্তব্য হুবহু মিলে যাচ্ছে। তো এই সরকারি আধিকারিক তো রাজ্য সরকারের। ঠিক একদমই তাই, সরকারি আধিকারিক রাজ্য সরকার এবং দিলীপ ঘোষ আর সুকান্ত মজুমদার আর এই শুভেন্দু বাবুর এই সরকারি আধিকারিক নিয়ে তথ্য কথা বলতে না দিয়েই বেসলেস হয়ে যায়। এবার এদের নিয়ে যে কথা যে সরকারি আধিকারিকরা আমার সঙ্গে আছে, আমার কাছে এত পার্সেন্টেজের ভোট আছে, এত তথ্য আমার কাছে সরকারি আধিকারিকরা দিয়ে দিচ্ছে, সন্ময় ব্যানার্জি থেকে শুরু করে প্রত্যেকে বলে দিচ্ছে যে সরকারি আধিকারিকরা তথ্য পাঠাচ্ছে। বোঝাই তো যাচ্ছে যে কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকারের এবং রাজ্য সরকারের মধ্যে যে সরকারি আধিকারিকরা তারা কেউ কেউ বিজেপির এজেন্ট হয়ে কাজ করছে। এই কথাটা আমরা আগেও বলেছি। মানে আপনি বলছেন বিজেপির এজেন্ট হয়ে রাজ্য সরকারের কর্মচারীদের মধ্যে কেউ জঙ্গিদের ভোটার তালিকায় নাম তুলছে। জঙ্গিদের যদি হয় তাহলে এই যে ওই যে জ্যোতিকে জ্যোতিকে সিআরপিএফ গ্রেফতার হলো, সে কে, তারা কারা? আরে দুটো করে ভোটার লিস্টের নাম আছে তো সুকান্ত বাবুর নিজের স্ত্রীর, তারও তো দু জায়গায় নাম আছে। সুকান্ত বাবুর স্ত্রী আর সাদরাডি তো এক নয় নাকি আপনি এক বলছেন? একদম এক নয়, আমি বলছি দু জায়গায় ভোটার তালিকায় নাম। আর তৃণমূলই তো প্রথম ধরলো যে ভোটার তালিকায় নামের সমস্যা কোথায়। পশ্চিমবঙ্গের মধ্যে দুটো জায়গায় ভোটার তালিকায় নাম, সেটাও থাকা উচিত না, সেটা একটা অনিয়ম। কিন্তু একটা লোকের বাংলাদেশের ভোটার তালিকাতেও নাম আছে, পশ্চিমবঙ্গের ভোটার তালিকাতেও নাম আছে, এই দুটো কি এক? একদম না। নিশীথ পারামানিকের বাবার মতন, নিশীথ পারামানিকের নামে এখনো ইলেকট্রিক বিল যাচ্ছে বাংলাদেশের বাড়িতে, ঠিক সেরকম হতে পারে নিশীথ পারামানিককে যেভাবে এরা এনেছে। শঙ্কুদেব পান্ডা, আমি আপনার কাছে আসবো, কিন্তু তার আগে আমি আরেকবার রত্না বিশ্বাসের বক্তব্য শোনাবো। রত্না বিশ্বাসকে এখনো তৃণমূল কংগ্রেস দল থেকে বের করে দেয়নি। আমি জানি না প্রদীপ্তবাবু এটার কি উত্তর দেবেন। রত্না বিশ্বাস কোনো সরকারি আধিকারিক নয়, তিনি যার নাম নিচ্ছেন জাকির দা, তিনিও কোনো সরকারি আধিকারিক নন। কি বলেছেন রত্না বিশ্বাস, কিভাবে বাংলাদেশিদের নাগরিকত্ব করে দিতে হবে শুনুন একবার। 1 বছর আগে বলা কথা। আমরা সবাই জানি ভোটার লিস্টের কাজ চলছে, এখানে অনেক মানে জাকির দা নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। জাকির দা লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎ দাও করবেন, আমিও বলছি যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টে নাম তোলা সমস্যা, জাকির দা এই কাজটা ভালো করে দেবে। প্রদীপ্ত বাবু, জাকির দা, রত্না বিশ্বাস এরাও কি বিজেপির এজেন্ট? এটা না, আবার বলছি হতে পারে, জিজ্ঞাসা করছি বিজেপির এজেন্ট কি? আমি বলছি যে সিএ এর পরে যে সিএ কনটেক্সটে রিফিউজির কনটেক্সটে কথা, সেটা কিনা আমি কি করে বুঝবো? হতে পারে রিফিউজি কনটেক্সটে কথা হচ্ছে, কারণ না না মানে সেটা তো তোমরা তথ্য করবে, সেটা তোমরা আবারও বলছি সিএ এর কনটেক্সটে, আবার অ্যাট লিস্ট জানতে চেয়েছিল, আবার বলছি সিএ এর কনটেক্সটে আমি আবারও বলছি দল অ্যাট লিস্ট জানতে চেয়েছিল যারা অনুপ্রবেশকারী নয়, রিফিউজি, তাদের কনটেক্সটে এইটা শান্তনু ঠাকুরকে জিজ্ঞেস করো। শান্তনু ঠাকুরের ভিডিওটা দেখো 19 আর 24 সালে শান্তনু ঠাকুরের সেই ভিডিওটা দেখাও যে তোমরা যদি সিএ না ফিলআপ করো তাহলে তোমাদের নাগরিকত্ব দেওয়া যাবে না। শঙ্কুদেব পান্ডা, এবার আপনার কাছে প্রশ্ন। আচ্ছা শঙ্কুদেব পান্ডা, এই পুলিশের সঙ্গে ধাক্কা লেগে বেরিয়ে গেল একটা লোকের অরিজিনাল প্যান কার্ড ভারত সরকারের, অরিজিনাল আধার কার্ড ভারত সরকারের, আয়ুষ্মান ভারতের কার্ডটা পর্যন্ত আছে, যেটা আপনার আমার নেই, তার কারণ আমরা পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প ব্যবহার করতে পারি আমরা জানি, কিন্তু ওর কাছে আছে, বাংলাদেশি নাগরিক, কেন্দ্রে কোনো দায় নেই। আপনারা শুধু তৃণমূলের ঘাড়ে দিয়ে যাবেন সারা জীবন। এক সেকেন্ড, আমরা তো তৃণমূলকে শুধু দোষারোপ করছি না, আমরা তো 100% ইলেকশন কমিশনের কাছে আমাদের বিরোধী দলনেতা সিডি, কাগজ, ডকুমেন্টেশন আমরা যতটা সার্চ করতে পেরেছি সেটা নিয়ে গিয়ে জমা দিয়ে এসেছিলাম, এখনো পর্যন্ত সেটা হয়নি। এবং আমরা সরাসরি অভিযোগ করছি অনির্বাণদা, শুধু তো আমরা ওদের দায় বলছি না। আমি আমার দর্শকদের কাছে, আমার দর্শক বন্ধুদের কাছে একটা কথা বলতে চাই। বুঝতে পারছেন আপনারা কি ভয়ঙ্কর চক্রবুহে আপনি আমি ঢুকে পড়েছি সাধারণ নাগরিক? প্রদীপ্ত বাবুদের প্রশ্ন করলে বলে সরকারি আধিকারিকদের মধ্যে, রাজ্য সরকারি আধিকারিকদের মধ্যে নাকি বিজেপির এজেন্ট আছে। শঙ্কুদেব পান্ডাদের প্রশ্ন করলে বলে তারা কেন্দ্রীয় সরকারকে শুধু দায়ী করছেন না, রাজ্য সরকারকে শুধু দায়ী করছেন, তারা ইলেকশন কমিশনকেও দায়ী করছেন। কিন্তু রাজ্য আর দেশ শাসন করছেন এরা, বিদেশি নাগরিক ঢুকছে তা নিয়ে চাপার উত্তর আছে।
শুধুমাত্র বিদেশি নাগরিক ঢুকে পড়ছে, অনুপ্রবেশকারী ঢুকে পড়ছে, জঙ্গি ঢুকে পড়ছে, এই ভয়টা দেখিয়ে এরা এসে আপনার আমার কাছে ভোট চাইবে। কিন্তু উত্তর দেবে না। কেন্দ্র সরকার তো অ্যাকশন নিতে বলেছে। এক সেকেন্ড মানে আমি 1 মিনিট ওকে থামান, আমি 1 মিনিট বলতে যাই। আমি 1 মিনিট বলতে তো শঙ্কুদেবের কাছে উত্তর দিতে আবার অভিষেক আমি সংক্ষেপে বলুন না, এক লাইনে বলবো, কার্যকরী উত্তর এক লাইন। অনির্বাণ দা, আপনাকে মনে আছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সরাসরি সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারির সাথে মিটিং করে এই যুদ্ধের আগে স্পেসিফিক ইনস্ট্রাকশন ইস্যু করে দিয়েছিলেন, বলেছিলেন এই যারা বহিরাগত আছে তাদের আইডেন্টিফাই করুন, যারা অনুপ্রবেশকারী আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আপনি দেখবেন সুরাটে লম্বা লাইন, আপনি দেখবেন মুম্বাইতে লাইন, আপনি দেখবেন দিল্লি পুলিশ নেমে খুঁজেছে। আপনি খুঁজে নিন পশ্চিমবঙ্গ সরকার কতজনকে ধরেছে। আচ্ছা অভিষেক কেন অ্যারেস্ট করেনি? গতকাল শুধুমাত্র ভোটের দিকে তাকিয়ে লম্বা লাইন, ফরওয়ার্ড লাইন, বাড়ি জায়গায় লম্বা লাইন, ও নিজে স্বীকার করেন তলায় অন্ধকার থেকে শুরু করে উত্তর লজ্জা করে না। কংগ্রেসের অভিষেক হাত তুলছেন। অভিষেক প্লিজ। আমি একটু ক্যামেরাম্যানকে একটু ক্যামেরাম্যানকে জুম করতে বলবো। এখানে আমি বলিনি, শঙ্কু বলেনি, প্রদীপ্ত বলেনি, একজন সাংবিধানিক অভিভাবক একটা অঙ্গরাজ্যের মানিক সাহা, উনি বলেছেন গত 2 বছরে শুধু ত্রিপুরাতে 36% অবৈধ অনুপ্রবেশকারী আছে। সেই খবরটা মানিক বাবুর কাছে আছে। একটু আগে আমরা আলোচনা করছিলাম না যে 3 কোটির ভেতর থেকে 3 লাখকে কেন ফেরত পাঠানো হয়নি? আমি, তুমি, টম ডি ক্যারিনা একজন সাংবিধানিক অভিভাবক যেখানে নিরঙ্কুশভাবে সরকার চালাচ্ছে, 2টো টার্ম হয়ে গেছে। 1, 2 সরকারি কর্মী যে তুমি ডাক ব্যবস্থার কথা বললে, ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন, এক্স্যাক্টলি কেন্দ্রীয় ডিজিভি, তুমি একটা পাসপোর্ট নিতে যাও তোমাকে 4 বার পুলিশ স্টেশনে যেতে হবে, ঠিক আছে? তুমি কিচ্ছু করতে হবে না, তুমি আধারের অ্যাড্রেস আপডেট করতে যাও 4 বার তোমার কাছে ওটিপি আসবে। তুমি করে দেখো। আমি একটা উল্টো দিকে যারা আছেন, আমি একটা কথা ভুল বললে সব খোলাম খুঁজি নাকি? আধার আমি মেনটেন করি, আধার ও মেনটেন করে, আধার আপনি মেনটেন করেন, আধার ডেটাবেস মেনটেন করে এনআইসি, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার, তার ডাটা আমি নেব। সব ছেড়ে দিন। লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা কথা বলুন তো, বাংলাদেশি হোক, নেপালি হোক, শ্রীলঙ্কা থেকে আসা তামিল অনুপ্রবেশকারী হোক, সুপ্রিম কোর্ট বলেছে ভারতবর্ষটা ধর্মশালা নয়। আমরা সবাই সে কথাটা বিশ্বাস করি। ফেরত পাঠাবো কি আমি আপনি হাতে ধরে করে, নাকি গনি খানের মতো আমরা যেটা বলতাম যে সবাইকে বঙ্গোপসাগরে দেবো? আমি চন্দনবাবু কাছে আসবো, কিন্তু তার আগে চন্দনবাবু আমি আপনাকে একটা বক্তব্য শোনাই। আমি জানি না, আমি আপনাদের সবার জন্যই শোনাচ্ছি। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি কিন্তু এই কাকদ্বীপের প্রশ্নে বা এর আগে মুর্শিদাবাদের ঘটনাগুলো আপনারা জানেন, তিনি আজকে একটা তার বক্তব্য পেশ করেছেন সংবাদ মাধ্যমের সামনে। কি বক্তব্য শুভেন্দুবাবু? সেই এক দাওয়াই 2001 বা 2000 সালেরও আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে রাজ্যের যে কোনো দুর্নীতি বা যে কোনো গণ্ডগোলের পরিপ্রেক্ষিতে আমরা যে দাবিটা শুনতাম, এবং 2014 সালের পর থেকে, বিশেষ করে শুভেন্দুবাবু বিজেপিতে চলে আসার পর থেকে, তৃণমূল ছেড়ে যে দাবিটা আমরা শুনি, তার আগে বিজেপির অন্য নেতাদের মুখে শুনতাম এক দাবি, সিবিআই। শুনুন। ওখানে বাংলাদেশের রোহিঙ্গা মুসলমান বলেছে যে 10,000 টাকা তৃণমূলকে দিয়ে আমরা নাম তুলেছি। তাহলে জাতীয় নির্বাচন কমিশনের এত বড় দুর্নীতি ধরা পড়ার পরে মমতার পুলিশকে দিয়ে কেন এফআইআর হবে? রোহিঙ্গা মুসলমানদের নাম তুলিয়েছে এখানকার প্রশাসন, আইপ্যাক, তৃণমূলের ভোট করানোর জন্য। আমি জাস্ট চন্দনবাবু মনে করার চেষ্টা করছিলাম সিবিআই এর হাতে এ রাজ্যের কোন কোন বড় মামলা আছে, দুর্নীতির মামলা, যেগুলোর এখনো পর্যন্ত সেই অর্থে কোনো সমাধান হয়নি। এই অর্থে সেই মামলাগুলোতে আসলে কারা টাকাগুলো নিয়ে গেলেন, আসলে কারা দুর্নীতি করলেন, সেগুলো আজও জানা যায়নি। 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে, তাদের চাকরি যারা চুরি করলো তাদের কিন্তু কারোর চাকরি যায়নি। চন্দনবাবু ঠিক বলছি? অনির্বাণ, এতদিন পর্যন্ত বিভিন্ন ফ্রিজের বিজ্ঞাপনে বিভিন্ন কোম্পানি দেখাতো কার কত স্টোরেজ আছে, এবার থেকে আর দেখাতে হবে না। সারদা থেকে সন্দেশখালী হয়ে আরজিকর পর্যন্ত যতগুলো মামলা ফ্রিজে ঢুকিয়েছে, আর এই শুভেন্দু অধিকারী সিবিআই বললেই আমরা বুঝতে পারি ওই ফ্রিজে ঢুকে গেল, আর বেরোবে না। ওনার নিজের টাকা খাওয়া হোক, আর সারদা হোক, আর সন্দেশখালী হোক, আর আরজিকরের মেয়েটার বিচার হোক, কি অবস্থা হয়েছে বোঝা গেল। এবার দ্বিতীয় হচ্ছে, দেখো অনির্বাণ, যে দেশে, যে রাজ্যে একজন জাল ডিগ্রি দেখিয়ে ইনি থেকে উনি হয়ে যেতে পারেন, যে দেশে একজন ডিগ্রি আছে কি নেই দেখিয়ে ইনি থেকে উনি হয়ে যেতে পারেন, সেই দেশে যদি সমস্যাটা জালের হয়, সত্যি তো আধার তো এখন আর একটা নয়, আধার, প্যান, ভোটার সব কটা একটার সঙ্গে একটা লিঙ্ক। সাধারণ মানুষের কি পরিমাণ হয়রানি হয় আপনি ভাবুন।
ব্যাংকে গেলে ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে। 19 টাকা 57 পয়সা ভাই ও बहनों आपके खाते में वापस आ जाएगा বলে 19 টাকা 57 ফেরে গৃহস্থের ঘরে। আর তার জন্য আমাদের সবাইকে এলপিজি সাবসিডির জন্য আধারের সঙ্গে প্যান ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হয়েছে। চন্দনবাবু ঘটনা না এক মিনিট আমি জাস্ট এই ঘটনার যে আসলে কোনো ভিত্তি ছিল তার আরেকবার প্রমাণ কাকদ্বীপে ভোটার তালিকায় এই মুহূর্তে ব্রেকিং খবর কাকদ্বীপের ভোটার তালিকায় কারচুপির অভিযোগে এফআইআর হলো এবার 3 সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের হলো। এদের মধ্যে একজন হারুট পয়েন্ট কোস্টাল থানায় এই যে এফআইআর দায়ের হয়েছে তার মধ্যে একজন কাকদ্বীপের মহকুমা শাসক এবং কাকদ্বীপের মহকুমা শাসকের অফিসের অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার, নামখানা ব্লকের সমবায় অধিকর্তা তথা নির্বাচনী অফিসার ইনচার্জ, নামখানা ব্লক অফিসের নির্বাচনী করণিক, 3 জনের বিরুদ্ধে 3 সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের হলো। অর্থাৎ সত্যি নগদ মূল্যে বাংলাদেশিরা নাম তুলেছেন, 1 2 নয় 6000। চন্দনবাবু সংক্ষেপে 30 সেকেন্ডের মধ্যে যদি শেষ করেন, সিবিআই তদন্ত করে এই সমস্যার সমাধান হবে আপনার মনে হয়? সিবিআই তদন্ত করে সমস্যার সমাধান হবে না। আমি আমার কথা শুরুতেই বলেছি, টাকা না দিলে তৃণমূল কংগ্রেস ভোটার লিস্ট থেকে নাম কাটতে দেয় না, তো নাম তোলা তো দূরের কথা। নির্বাচনী আধিকারিকগুলো, নির্বাচনী দপ্তরগুলো কজন পার্মানেন্ট ওয়ার্কার আছেন? আমি জানেন বেশিরভাগ জায়গায় নির্বাচনী দপ্তরে যারা কাজ করেন তারা ঠিকা শ্রমিক, তাদের দিয়ে কাজ চলছে, দপ্তরে লোক নেই। নির্বাচনী দপ্তরে 2021 সালে 2023 সালে আমরা এত 10টা দলিল দস্তাবেজ দিয়ে এসেছি, আমি দীপ্তেন্দ্র বাবুর কাছে যাব, নাম কাটা হয় না। আমি দীপ্তেন্দ্র বাবুর কাছে যাব। দীপ্তেন্দ্র বাবু, সম্প্রতি পৃথিবীর 1 নম্বর অর্থনৈতিক শক্তি, তার দেশের ভিতরে কত লোক এসছে, কত লোক নাগরিকত্ব ছাড়া এসছে বা নাগরিকত্ব অন্য কোনো ধরন দিয়ে ঢুকে শেষ পর্যন্ত দেশে থেকে গিয়েছে, ভিসা টিসা নিয়ে তারা এখন প্লেনে করে সব দেশের লোক ফেরত পাঠাচ্ছেন, আমাদের দেশেও ফেরত এসছে আমেরিকা থেকে। আমি তেমন কথা বলছি না, মানে হুজুগের মাথায় কিছু করার কথা বলছি না, কিন্তু একটা দেশে কোটি কোটি এরকম বেআইনি অনুপ্রবেশকারী 10,000 টাকায় এসে নাগরিকত্ব নিয়ে চলে যাবে, সত্যিই দেশটা দেখবে তৃণমূল বিজেপির লড়াই হবে এটা নিয়ে, বা কংগ্রেস সিপিএমের লড়াই হবে? দীপ্তেন্দ্রবাবু দেখো, এই সিচুয়েশনটা এখন এমন জায়গায় পৌঁছে গেছে যে আমাদের কার্যত প্রায় আর কিছু করার নেই। যে এই বাংলাদেশিরা যারা এত সংখ্যক, আমি যদি 3 কোটি ছেড়ে দিয়ে ধরি 1 কোটি, এই 1 কোটি বাংলাদেশিকে কি বাংলাদেশ ফেরত নেবে না। কাজেই যেটা দরকার সেটা হচ্ছে এনআরসি গোছের কোনো একটা প্রক্রিয়া দিয়ে কারা বাংলাদেশি সেইটা চিহ্নিত করা এবং তাদেরকে সিটিজেনশিপ তাদের থেকে কেড়ে নেওয়া, কিন্তু ওয়ার্ক পারমিট দিয়ে তারা যাতে আমাদের দেশে থাকতে পারেন এবং কাজ করতে পারেন তার ব্যবস্থা করে দেওয়া। মানে নাগরিকত্ব থাকবে না কিন্তু কাজ করতে পারবে, ব্যবহার করে। একটা হচ্ছে ডিটেকশন, একটা ডিটারমিনেশন, একটা ডিপোর্টেশন। এই 3D পলিসিতে ভারত সরকার 1991 সালের পর থেকে এখনো অবধি প্রায় লক্ষাধিক মানুষকে ডিপোর্ট করেছে, বাংলাদেশ সেটা অ্যাকসেপ্ট করে। যদি কোটি এসে থাকে তাহলে লক্ষতে ফেরত দিয়ে লাভ হবে? অভিষেক এক্স্যাক্টলি। এবং এখানে দাঁড়িয়ে আমি স্যারের সঙ্গে এই ব্যাপারে একটু দ্বিমত পোষণ করছি। এলটিটি বিন্যস্ত জাফনাতে যখন এই জিনিসটা করা হয়েছিল সেই সময় কংগ্রেস সরকার ছিল, ইউপিএ 2, সেটাতে কালজয়ী একটা চুক্তি সাইন হয়েছিল, সেটা আজ অব্দি স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে বিগেস্ট ডিপোর্টেশন। হিন্দু মুসলিমের ব্যাপারটা প্রয়োজনটা সদিচ্ছা থাকলে ইউএনও কনভেনশনে এটা প্রভিশন আছে। অসময়ত হয়েছে অভিষেক বাবু, অসময় হয়েছে চন্দন বাবু। অনির্বাণ, বাংলাদেশ থেকে যারা এসেছে তাদের নিয়ে যেমন কনসার্ন হচ্ছে, তারা লুঙ্গি পরে আছে, সিনে খায় দেখলে তাদেরকে বাংলাদেশি বলে দিতে হবে, এটাও মানা যায় না। ধর্মের বিষয় নয় তো, এটা ধর্মের বিষয় নয়। পরিযায়ী শ্রমিক হয়ে যারা বাংলাদেশি আছে, ধর্মের বিষয় নয়। আরে টুকিয়ে দিয়েছিলেন তো বাংলাদেশিদের। আমার সময় একেবারে শেষ। আমি আপনাদের রায় নেব। সম্প্রতি দেশের সুপ্রিম কোর্ট যাদের পরিপ্রেক্ষিতে বলেছে দেশটা ধর্মশালা নয়, সর্বশেষ যে নাগরিকত্বের প্রশ্নে বলেছে তিনি একজন তামিল হিন্দু, শ্রীলঙ্কা থেকে এসেছিলেন। ফলে বিষয়টা কিন্তু হিন্দু মুসলমানের নয়, কিন্তু বিষয়টা শুধু হিন্দু মুসলমানের করে রাখা গেলে কাদের লাভ হয়, কাদের লাভ হয় আপনারা জানেন। আমি সে কথা যাচ্ছি না, আমি আপনাদের রায় শোনাচ্ছি, আপনাদের মত শোনাচ্ছি। বাংলার জনরায় আজকের আমার প্রশ্ন ছিল আপনাদের কাছে, যেভাবে আধার এবং ভোটার কার্ডে দেদার জালিয়াতি হয়েছে এবং চলছে সেটা রুখতে কি নতুন কোনো পরিচয়পত্র চাই? তাতে কিন্তু 95% মানুষ হ্যাঁ বলেছেন, 5% মানুষ না বলেছেন। যদিও আমি একজন ভারতীয় নাগরিক হিসেবে এই সন্দেহ মন থেকে দূর করতে পারছি না, আমার দেশের দিকে তাকিয়ে, তার 50 বছরের ইতিহাসের দিকে তাকিয়ে, সেই নতুন নাগরিকত্বের কার্ডটাও হুবহু কেউ জাল করে ফেলবে না, অথবা সেই নতুন নাগরিকত্বের কার্ডটাও বিদেশ থেকে এসে ফেক ডকুমেন্ট দিয়ে কেউ আদায় করে ফেলবে না। ঠিক এখন যেভাবে কোটি কোটি বাংলাদেশি
আমার দেশে আপনার পাশে আমার পাশে প্রতিবেশী হয়ে ভারতীয় সেজে বসে রয়েছে ওই নকল কার্ডগুলো নিয়ে বা নকল ডকুমেন্ট দিয়ে আসল কার্ডগুলো নিয়ে। অনির্বাণের চক্রবর্তী এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন টিভি 9 বাংলা। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH